নমস্কার বন্ধুরা, তোমরা সবাই জানো এখন বাংলাদেশে কি চলছে। কালকে আমি একটা ভিডিও দেখলাম, একজন হিন্দু ছেলে দীপুচন্দ্র দাস, তাকে প্রথমে ঘর থেকে টেনে হিচড়ে বার করানো হলো। তারপর কিছু বাংলাদেশি মৌলবাদী ভিড়ের দ্বারা তাকে প্রচুর মারা হলো, আক্রান্ত করা হলো। তারপর তার আদমরা দেহটাকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো, জ্যান্ত পুড়িয়ে তাকে মারা হলো। কিন্তু তার চেয়েও বেশি আমার খারাপ লাগে যে কিটে জানো, যখন দেখলাম এই যে হিন্দু ব্যক্তিটি বা এই হিন্দু মানুষটিকে এই নৃশংসভাবে হত্যা করা হলো, কিন্তু সবাই চুপ, কেউ কিছু বলছে না। সো কল্ড যারা সেকু মাকু আছে না, তারাও চুপ, কারো মুখ থেকে কোনো একটি শব্দ বেরোচ্ছে না। এটা দেখে সবচেয়ে বেশি খারাপ লাগলো। আর আমার তখনই মনে পড়লো ধুরন্ধর সিনেমার সেই ডায়লগটা, যেখানে বলছে না যে হিন্দুস্তানিদের সবচেয়ে বড় দুশ্মন হলো হিন্দুস্তানিরাই, তারপরে অন্য কেউ। এই কথাটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। দেখো, এখানে যদি কোনো অন্য ধর্মের মানুষ মারা যেত, তখন কিন্তু এই সেকু মাকুরা প্রচুর কথা বলতো, তাদের মুখ থেকে নানা রকম কথাবার্তা চলে আসতো। কেন বলছি, তার কারণ তোমরা সবাই জানো, যখন ব্রিগেডের মাঠে হিন্দুদের যে গীতা পাঠ হচ্ছিল, সেখানে একজন প্যাটিস বিক্রেতাকে কিছু হিন্দু অবলম্বী মানুষেরা, হিন্দু মানুষেরা কিছু তাদের লিঞ্চিং করেছিল, তাদেরকে 2-4 থাপ্পড় মেরেছিল। তাতে কিন্তু এই সেকু মাকুদের রাতের ঘুম উড়ে গেছিল। এরা তখন নানা রকম ভাবে তাদের আন্দোলন জানাচ্ছিল। কিন্তু আজ যখন বাংলাদেশে একজন হিন্দু যুবককে, যার কোনো দোষও নেই, তার উপর দোষ চাপানো হচ্ছে যে ধর্ম অবমাননা করেছে, কিন্তু এটা এখনো প্রমাণ হয়নি যে সে সত্যি ধর্ম অবমাননা করেছিল। শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য তাকে এইরকম নৃশংসভাবে মারা হয়েছে। আমি সত্যি ভাবি যে বাংলাদেশে হিন্দু হয়ে জন্মানা কি এতটাই খারাপ? বাংলাদেশে হিন্দু হয়ে কি জন্মাতে নেই? তাদের দোষটা কি? বাংলাদেশে হিন্দুদেরকে যত সহজে মেরে ফেলা হয়, সংখ্যালঘুদের যত সহজে মেরে ফেলা হয়, সেটা কিন্তু আমরা অন্য কোথাও দেখতে পাই না। আরেকটা কথা বলবো, এই সেকু মাকুরা যদি প্যালেস্টাইনে কিছু হয় না, তখন তারা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে, তাদের তখন নানা রকম আন্দোলন তোমরা দেখতে পাবে। কিন্তু এই যে হিন্দু যুবক মারা গেল, সবাই চুপ। শুধুমাত্র দেখলাম বিজেপি থেকে পোস্ট করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। তিনি কি বলেছেন সেটা আমি তোমাদেরকে সবার প্রথমে দেখাচ্ছি, দেখে নাও তোমরা। দীপু দাসকে যেভাবে মেরেছে আমরা হিন্দু হিসেবে মেনে নিতে পারি না। আমাদের এখানে ব্যাপক প্রতিক্রিয়া হবে। আমরা আগে হিন্দু, ভারতীয়, তারপরে রাজনীতি। আমাদের এখানে প্রতিক্রিয়া হবে। এই প্রতিক্রিয়া সহ্য করার জন্য এই জামাতিরা প্রস্তুত থাকুন। প্রতিক্রিয়া হবে, ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে। আপনি দেখবেন, যা করার করব। আরো দুদিন দেখব, সোমবার দিন থেকে যা করার করব। তো তোমরা দেখলে শুভেন্দু অধিকারী বলছে এর কিন্তু একটা জবাব দেওয়া হবে, তারা কিন্তু চুপ থাকবে না। কিন্তু বাকি যে সমস্ত দল আছে, সে সিপিএম এ হোক, সে তৃণমূলে হোক, সে কংগ্রেসে হোক, বা অন্য যে কোনো দলে হোক, কারো মুখে কিন্তু একটাও কথা নেই। আর যারা আমাদের এই দেশের লিবারেল আছে না, হ্যাঁ, যারা নানা রকম ভাষাতে এই ধুরন্ধর সিনেমাটা যখন রিলিজ হয়েছিল, তা নিয়ে তাদের নানা রকম যুক্তি আমরা দেখতে পাচ্ছিলাম, কথাবার্তা শুনতে পাচ্ছিলাম, তারাও কিন্তু চুপ, কেউ কোনো কথা বলছে না। শুধুমাত্র বিজেপি কথা বলছে, আর এই হিন্দু মানুষেরাই তারা হিন্দু ভাইদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু এই সিপিএম কে তো ছেড়ে দাও, তাদের তো কি ইচ্ছা তোমরা তো সবাই জানো, বাংলাদেশে বেশি বেশি করে যেন ভারতে আশ্রয় দেওয়া হয়, তাদের সেটা ইচ্ছা। আর এই বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হোক, তখন কিন্তু তারা চুপ। তো দেখো, এই যে পুরো ঘটনাটা ঘটলো, এটা আসল সূচনা কি সবার প্রথমে সেটা জানা দরকার। এই ঘটনাটা ঘটার কারণ হচ্ছে উসমান হাদি বলে বাংলাদেশের একজন জনপ্রতিনিধি ছিল, ঠিক আছে, সকল জনপ্রতিনিধি, কারণ হাসিনাকে হাঁটানোর সময় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, সেই জন্য এরা এখন জনপ্রতিনিধি হয়ে গেছে বড় বড়। তো ইনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং তার ভোটে দাঁড়ানোর কাজকর্ম সারছিলেন, সেই সময় কিছু মানুষে এসে তার উপর চড়াও হয় এবং তাকে গুলি করে মারে, ঠিক আছে। এরপর ইনি সিঙ্গাপুরে, বাংলাদেশের সরকার থেকে এনাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো তার ফলস্বরূপ বাংলাদেশে এখন আন্দোলন চলছে। আর বেছে বেছে যারা ভারতের সাথে একটু সহানুভূতি রাখে, যে সমস্ত মিডিয়ারা, বা তাছাড়া যারা আওয়ামী লীগের একটু সমর্থন করে বা তাদেরকে পজিটিভ চোখে দেখায়, তাদের উপর হামলা চালানো হচ্ছে। এটা কিন্তু কোনো উগ্র জনতার রোষ বলে মনে হচ্ছে না, এটা পুরোটাই সাজানো। এর পেছনে কে আছে সেটা তোমরাই বিচার করে বলো। দেখো, এই উসমান হাদি, এই মানুষটা কতটা হিন্দু বিরোধী বা আমাদের ভারত বিরোধী, সেটা তোমরা ওর কিছু টুইট পোস্ট দেখলেই বুঝতে পারবে। ও সবসময় চাইতো আমাদের ভারতবর্ষ থেকে 7 সিস্টার, যেগুলোকে বলছে না ওরা 7 সিস্টার, তাদেরকে আলাদা করবে। আসলে তাদের কিছু বক্তব্য আমি তোমাদের শোনাবো, যেগুলো শুনলে
তোমরা ভাববে যে 20 কোটি জনসংখ্যার দেশের মানুষ 140 কোটি জনসংখ্যার মানুষের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে। আর তাদের এই সাহসটা কি জন্য মানে এতটা বেড়ে গেছে সেটা জানো? ভারতের নিশ্চুপ থাকার জন্য বা চুপ থাকার জন্য, সবকিছু চুপ করে সহ্য করার জন্য। কিন্তু অনেক হয়েছে, আর নয়। এভাবে এরা যখন তখন সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার করবে, হিন্দুদেরকে মারবে, আমাদের দেশের উপর বদলা নেওয়ার জন্য নিজের দেশের যারা জনগণ তাদেরকে হত্যা করছে। মানে বুঝতে পারছো কোন পর্যায়ে তাদের মনোভাবটা চলে গেছে। আর সবচেয়ে বেশি খারাপ লাগবে, তোমরা দেখে আমি এই ভিডিওটা দেখাতে পারছি না, এই দীপুচন্দ্র দাস আছে না, একে যখন জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছিল তখন সেখানকার কিছু মানুষেরা সেটা ফেসবুক লাইভে করে দেখাচ্ছিলেন, ভিডিও করে দেখাচ্ছিলেন আর উল্লাস করছিলেন। মানে একটু মানবিকতা বোধও তাদের মধ্যে নেই। এই যে একটা মানুষকে জ্যান্ত জ্বালানো হচ্ছে সেটা দেখে তারা উল্লাস করছে। তাহলে বাংলাদেশের মানসিকতা হিন্দু বিরোধী করতে গিয়ে, ভারত বিরোধী করতে গিয়ে কোন জায়গায় পৌঁছেছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপর দেখো আমি তোমাদের আব্দুল্লাহ হাসান না কি নাম বটে, ওর একটা তোমাদের ভিডিও দেখাই। ও কি বলেছিল সেটা একটু তোমরা আগে শুনো। আজকে শুনছি বাংলাদেশ হাই কমিশনকে নাকি ভারত ঢাকায় ধমক দিছে, যে কেন আমরা ওই কথা বলছি। ধমক দিছে নাকি ওই ভারতীয় হাই কমিশনারকে এই খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শুধু ধমক না, লাথি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া উচিত ছিল। আচ্ছা, ইনি এই কথাটা বলেছিলেন যখন ওই ভারত থেকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল, তাকে ধমক দেওয়া হয়েছিল, তার বিরোধী করতে গিয়ে তিনি এই কথাটা বলেছিলেন। তো আমার একটা কথা হচ্ছে, এখন এই যে উসমান হাদি তো মারা গেল, এরপর নেক্সট টার্গেট কি তাহলে এ হবে? না, নেক্সট টার্গেট হতে চলেছে আলী আহসান জুনাইদ। ঠিক আছে, তো ইনি কি বলেছে আগে তোমাদের সেটা শোনাই, চলো দেখো। শরীফ ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমাদের ভদ্রতার অর্থ যদি মাথায় গুলি করা হয়, তাহলে আমাদেরকে আওয়ামী লীগের দোসরদেরকে মাটি থেকে খুঁজে বের করতে হবে। আমাদের ভদ্রতার জবাবে যদি আমার সহযোদ্ধাদের গায়ে গুলি চালানো হয়, তাহলে ওই সন্ত্রাসীদেরকে মাটিতে পিষে ফেলতে হবে। আমাদের ভদ্রতার জবাবে আমরা দেখছি ভারত মনে করেছে ভারত থেকে পরিকল্পনা করে আমার ভাইকে হত্যা চেষ্টা চালানো হবে। আর বাংলাদেশে শরীফ ওসমান হাদির ভাই বন্ধুরা বেঁচে থাকতে ভারত শান্তিতে থাকতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে জায়গা দিয়েছ। যদি বাংলাদেশ যেতে যায়, বাংলাদেশের 20 কোটি জনগণকে সাথে নিয়ে কলকাতা থেকে বাংলার কসাইকে ধরে আনবো। বাংলার জনগণ ভয় পায় না। বাংলার জনগণ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য করেছে। যে জনগণ গোলের সামনে নিজেদের বুক পেতে দিয়েছে, সেই জনগণ যদি কলকাতার উদ্দেশ্যে মার্চ করে, কোন শক্তি তাকে ঠেকাতে পারবে না। গুজরাটের কসাইকে সাবধান করে দিতে চাই, বাংলার কসাইকে অতি সত্বর বাংলাদেশে বিচারের মুখোমুখি করার জন্য ফিরিয়ে দিতে হবে। একই সাথে বলতে চাই, যারা সুশীলতা করছেন, আমার ভাইয়ের উপরে গুলি চালানোকে নরমালাইজ করার চেষ্টা করছেন, আপনারাও নিরাপদে থাকতে পারবেন না। যদি আমাদের উপর এভাবে করে হামলা চালানো হয়, জুলাইয়ের শক্তি বাংলাদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। একথা স্পষ্ট। আমার সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদেরকে একটা স্পষ্ট প্রতিজ্ঞা নিতে হবে। বাংলাদেশে শরীফ ওসমান হাদির ঘটনায় শেষ ঘটনা হতে হবে। শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে মাটির সাথে পিছনে ফেলতে হবে। যে সিন্ডিকেটের সাথে জড়িত, যে ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত, বাংলাদেশে এজেন্সির যারা এর সাথে জড়িত, তাদেরকে বাংলাদেশের জনসমক্ষে শাস্তির মুখোমুখি করতে হবে। প্রিয় জনগণ, প্রস্তুত হন। জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লবে পরিণত করতে হবে। এই বিপ্লবের ডাক শরীফ ওসমান হাদি দিয়েছে। শরীফ ওসমান হাদির ভাই এবং বন্ধু আমরা এই বিপ্লবকে চূড়ান্ত বিপ্লবে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আলী আহসান জুনায়েদের
তোমরা পুরো বক্তব্যটা শুনলে, ওর কি বক্তব্য বলছে, আমরা 20 কোটি মানুষ নিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে কলকাতায় গিয়ে সেখানে হামলা করব, আমরা এদেরকে খুঁজে বার করব, এরকম এদের অনেক কিছু মন্তব্য। কিন্তু এরা ভুলে যাচ্ছে যে 20 কোটি মানুষ তোমাদের থাকতে পারে, আমাদেরও আছে 140 কোটি। তোমরা কি ভারতবর্ষ বলতে শুধু এই পশ্চিমবঙ্গটাকেই ভাবো নাকি? পশ্চিমবঙ্গ কলকাতা ছাড়াও ভারতবর্ষ পুরো একটা দেশ, যার তোমরা এই নাখুনের বরাবরও নয়। ঠিক আছে, এই যদি বেশি কিছু নয়, যদি আমরা জলটা বন্ধ করে দিই তাতেই বাংলাদেশ কামতে লাগবে। বাংলাদেশকে ভারত কতবার সাহায্য করেছে, কত দিক থেকে সাহায্য করেছে, সে তার বলে বোঝানো কিছু নেই। এই রিসেন্ট সময়ে পেঁয়াজ একটা সামান্য জিনিস, যেটা তার কাছে শর্টেজ হয়ে গেছিল, তখন কে সাহায্য করেছে? আমাদের ভারতবর্ষই তাদেরকে বারবার সাহায্য করে, বড় ভাইয়ের মধ্যে তাদেরকে সব দিক থেকে সামালে রাখে। এরা কেন যে এটা ভুলে যায় যে এদের চারদিকে যে বর্ডারটা আছে না, সেটাও সেই ভারতবর্ষ হয়ে তাদের বর্ডারটা গিয়েছে। তো এদের বড় বড় স্বপ্ন হয়েছে সেভেন সিস্টারদের আলাদা করে দেবে, ভারতকে শিক্ষা দেবে। ভারত যদি শিক্ষা দেব বলে, তাহলে এদের কোথায় গিয়ে টিকবে এরা সেটা নিজেরাও জানে না। তাই অনেক হয়েছে, আমি এই কথাটা বলছি, অনেক হয়েছে। এবারে কিন্তু ভারতকে একটা কঠোর স্টেপ নিতেই হবে। অনেক তো এরকম হলো, অনেক হিন্দুদের উপর অত্যাচার আমরা দেখছি, তারা যে কোনো তাদের দেশে ঘটনা ঘটুক সেটা তারা ভারতের উপর দায় চাপিয়ে দেয়। আসলে ওদের কি মানে ভাবনা জানো? ওরা বলতে চাইছে যে আননোন গানম্যান আছে না, তাদেরকে ভারত থেকে পাঠানো হয়েছে, আর তারাই নাকি ওই উসমান হাদিকে মেরে দিয়েছে। তাই তারা তার বদলা নিচ্ছে কি করে? নিজেদের দেশের হিন্দুদের উপর অত্যাচার করে, নিজেদের দেশের লোককে মারধর করে। আর আমরা দেখলাম এই যে যখন এদের এই সোকল জনরোষ্ট হচ্ছিল, সেই হাসিনার সময় তো দেখেছিলাম, সেখানে তাদের যে বঙ্গবন্ধু আছে না, বঙ্গবন্ধু বাড়ি ভাঙচুর করা হয়েছিল। এখনো আবার সেম সেই ভাঙা বাড়িটিকে আবার ভাঙচুর করতে গেল। এখানে প্রথম আলো বলে যে সমস্ত মিডিয়া চ্যানেল ছিল, তাদের ঘর বা তাদের যে মিডিয়া হাউস, সেটিকে জ্বালিয়ে পুরো নষ্ট করে দেওয়া হলো, ভাঙচুর করা হলো। সেখানেও বেছে তাদের যে সংস্কৃতি সেটাকে মেটানোর চেষ্টা করা হচ্ছে। আর এই উসমান হাদি কে বটে সেটা তো তোমাদের আমি আগেই বলেছি। এই উসমান হাদি যে মারা গেল, তার জন্য বাংলাদেশ রাষ্ট্রীয় শোক পালন করছে। মোহাম্মদ ইউনূস তিনি কি বলছেন সেটা একবার তোমরা শুনো। আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয় বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন আমাকে টেলিফোনে এই হৃদয় বিদারক সংবাদটি জানিয়েছেন। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। তাহলে তোমরা শুনলে তো, মোহাম্মদ ইউনূস বলছে তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে, তার পরিবারের লোকদের সরকার দেখবে, তাদের পরিবারের লোককে চাকরি দেওয়া হবে, আবার কত কিছু নাকি তাদেরকে দেওয়া হবে। আর এই উসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে খুঁজে দিতে পারলে তাকে 37 লাখ বাংলাদেশের টাকা পুরস্কার দেওয়া হবে। মানে বুঝতে পারছো, একটা সরকার যে কিন্তু মানে মানুষটাকে মানে সিলেক্ট করেনি, ঠিক আছে, সে প্রধান উপদেষ্টা, তিনি এরকম কথা বলছেন এবং তিনি এইরকম মানুষকে পুরো সাপোর্ট করছেন, তার জন্য রাষ্ট্রীয় শোক পালন করছেন। আসলে তার কি ইচ্ছে জানো? তার ইচ্ছে হচ্ছে বঙ্গবন্ধুর যে সমস্ত স্মৃতিগুলো বাংলাদেশে এইটুকু হলো বেঁচে আছে, সেগুলো সব মিটিয়ে তাদের জন্য নতুন শহীদ বানানো হোক। তার প্রথম ধাপ হচ্ছে এটাই। কে বলতে পারে এই বাংলাদেশের যে মানুষগুলো আছে না, এই যে উসমান হাদি হোক বা এই যে এখন যে বড় বড় ভাষণ দিচ্ছে আলিয়া হাসান জুনায়েদ, এদের সবাইকে তাদের নিজেদের দেশের লোকেরাই শেষ করছে এবং তারপর সেই দোষটি চাপানো হচ্ছে ভারতের উপর। তার কারণ কি? কারণ তোমরা সবাই যেন বাংলাদেশ কিন্তু মানে দোনামোনা করতে করতে ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা করে দিয়েছে। আর তারা এই মোহাম্মদ ইউনূস আসলে চাইছে এই ভোটটিকে আরো যাতে পিছু করানো যায়। তার জন্য উপায় কি? উপায় তো একটাই, তাদের দেশে কোনো একটা বড় ঘটনা ঘটুক আর সেই ঘটনাটার দায় চাপানো ভারতের উপর। কারণ তাদের ইকোনমি তোমরা দেখছো কত পেছনে চলে গেছে। তো তাদের কিছুটা ভাবে একটা মানে ডাইরেকশনটা পরিবর্তন করতে হবে না। তো সেটাই হচ্ছে এই সমস্ত কিছুর আসল কারণ বলে আমার মনে হয়। আর এরপর আমার মনে হচ্ছে এই যে হাদি তো গেল, এরপর টার্গেট হবে মনে হয় আলিয়া হাসান জুনায়েদ। এনার বক্তব্যটা তোমরা শুনলে
তো এই জন্য বলছি ইনি আমার মনে হচ্ছে নেক্সট টার্গেট। কারণ ওই যে আব্দুল্লাহ আছে না, সে তো কোথায় লুকিয়ে পড়েছে, তার দেখা সাক্ষাৎ কিছু পাওয়া যাচ্ছে না, তাই আমি বলছি। আর এই বাংলাদেশে যে এই সমস্ত ঘটনা ঘটছে, এর কিন্তু ভারত এখনো চুপ থাকলেও আর কিন্তু চুপ থাকবে না। এবার কিন্তু ভারত কড়া স্টেপ অবশ্যই নেবে, কারণ তাকে নিতে হবে। কারণ তাদের ভারতের যে দূতাবাস, ঠিক আছে, বাংলাদেশে, সেই দূতাবাসের উপর হামলা করা হচ্ছে এবং সমস্ত দায় চাপানো হচ্ছে ভারতের উপর। সেখানে মানুষ যে এতটা কট্টরপন্থী হয়ে গেছে, সেটার পেছনে বাংলাদেশের যে সরকার সে তো আছে, তার সাথে সাথে পাকিস্তান, চীন, এমনকি আমেরিকা পর্যন্ত মদত দিচ্ছে। এই যে উসমান হাদি মারা গেল, তার জন্য আমেরিকা থেকে শোক প্রকাশ করা হলো, কিন্তু এই যে দীপুচন্দ্র দাস সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, তা নিয়ে আমেরিকা কিছু বলছে না, অন্য কোনো দেশও কিছু বলছে না। কিন্তু আমাদের দেশে যারা সংখ্যা লঘু আছে, তাদের উপর একটা কিছু ছোট ঘটনা ঘটে যাক, তোমরা দেখবে সবাইকার কাছ থেকে টুইট থেকে শুরু করে সবকিছু চলে আসবে। আর আমাদের দেশের যে সমস্ত মানে মৌলবাদী লোকেরা আছে, ঠিক আছে, যারা নিজেদের দেশটাকে ভালো না বেসে এই বাংলাদেশের প্রতি খুব বেশি সহানুভূতি রাখে, সে সিপিএমই হোক বা অন্য যারাই হোক বা সেকু মাকুই হোক, তাদের তোমরা তো বুঝতেই পারছো মানে তাদের ভাবনাটা কোন দিক থেকে আসে। ঠিক আছে, আমি অনেক কিছু কথাই বললাম, সবচেয়ে প্রধান কারণ এই ভিডিওটা করার সেটা হচ্ছে এই দীপুচন্দ্র দাস। এর কি দোষ ছিল? একজন মাত্র মানে জামা কাপড়ের কারখানায় কাজ করা ব্যক্তি, হিন্দু ব্যক্তি, তার জন্য তাকে এভাবে মারা হলো, এভাবে তাকে শেষ করে দেওয়া হলো, কিন্তু সবাই চুপ। এটা নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এই যে সবাই এখন কেন চুপ, যারা সকল সেকুলার আছে তারা কেন এখন চুপ, সেটা যদি তোমরা কিছু বলতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি জানতে চাই তোমরা কি এটা নিয়ে ভাবছো। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।